তোর দিকে তাকাতে আমার বয়েই গেছে। পেতনি একটা। তাড়াতাড়ি বাইকে ওঠ, এমনিতেও দেরি হয়ে গেছে, আর দেরি করাস না। আজকে কলেজে না গেলে হয় না? চল না কোথাও ঘুরতে যাই। তোর ইচ্ছে হলে তুই যা, আমাকে কলেজে যেতে হবে। রিমি আর কিছু না বলে বাইকে উঠে বসলো। তারপর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। রিমি আচমকা আমাকে জড়িয়ে ধরাতে আমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম। তড়িঘড়ি করে বললাম, কি করছিস এসব? জড়িয়ে ধরেছিস কেন? তোকে জড়িয়ে ধরতে আমার কারণ লাগে নাকি? ব্যাস, মন চাইলো তাই জড়িয়ে ধরেছি। তাছাড়া বাইক চালানোর সময় স্বামীকে জড়িয়ে ধরার মাঝে একটা আলাদা ফিলিংস কাজ করে। তোর ফিলিংসের গোষ্ঠী কিলাই, ছাড় বলছি। আমাদের মাঝে কমপক্ষে আধ হাত দূরত্ব বজায় রাখবি। মাঝখানে ব্যাগটা রাখ। আমি ওসব পারবো না। শোন, আমার বাবা তোকে বাইকটা কিনে দিয়েছে, তাই আমি কোথায় বসবো কীভাবে বসবো সেটা আমার ব্যাপার, তুই বাইক চালা। তোর এই মুখটা না থাকলে তোকে এতদিনে কুকুরে টেনে নিয়ে যেত। সব সময় খালি মুখ জোর করা। বলেই আমি বাইকটা স্টার্ট দিলাম। রিমি আমাকে জড়িয়ে ধরেই রইল। কলেজে আসার পুরো রাস্তায় রিমি আমাকে জড়িয়ে ধরেছিল। রাস্তার সব লোকজন হাঁ করে আমাদের দেখছিল। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে ক্লাসরুমে গেলাম। পিছে পিছে রিমিও এলো। আমি সামনে বসবো, কিন্তু রিমি আমাকে টানতে টানতে পেছনের বেঞ্চে নিয়ে গেল আর বলল, এখানে বস, তোকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? পরে জানতে পারবি, আগে এখানে বস। রিমির জোড়াজুড়িতে পিছনে বেঞ্চে বসলাম। আমার পাশে রিমিও বসলো। একটু পর ক্লাসে স্যার এলো। তারপর আমাদের ক্লাস শুরু হলো। আমি মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছিলাম। হঠাৎ রিমি আমার বাঁ হাত চেপে ধরলো। তারপর হাতটা টেনে নিয়ে রিমি শাড়ির আঁচলের নিচে দিয়ে তার মসৃণ পেটের উপর রাখলো। আমি যেন হাজার ভুলতে শখ খেলাম। হাতটা সরাতে যাব, তখনই রিমি আরও শক্ত করে হাতটা চেপে ধরলো। আমি বুক টান করে বসে রইলাম। মনে হচ্ছে সারা শরীরে ঝড় বয়ে চলছে। থেমে থেমে শরীর কেঁপে উঠছে। রিমির দেহে কি আছে জানি না, কিন্তু আমি যখনই তাকে স্পর্শ করি আমার সারা দেহে অজানা ঢেউ খেলে যায়। পিছনে বসাতে আমাদের দিকে কারো খেয়াল ছিল না। সবার মনোযোগ ক্লাসে। তবুও সাবধানের মাই নেই। কেউ আমাদের এই অবস্থায় দেখে ফেললে ভয়ানক কাণ্ড ঘটে যাবে। এটা ক্লাস, কোনো পার্কের চিপা নয় যে রোমান্স করব। আমি কাঁপা কাঁপা গলায় রিমিকে বললাম, রিমি, ক্লাসের মধ্যে এসব কি শুরু করেছিস? কেউ দেখে ফেললে কি ভাববে বলতো? দেখলে দেখুক, আমার কিছু যায় আসে না। বাড়িতে তো কাছে ঘেঁচতেই দিস না, এখন দেখবো কি করিস। ক্লাসের মধ্যে এসব করতে তোর লজ্জা করে না? তুই কি পাগল হয়ে গেছিস? তোর প্রেমে। দেখ, আমার মাথা গরম করাবি না। তোর মাথা তো সবসময় গরম থাকে, এটার নতুন কি? বলে রিমি তার পেটের উপর আমার হাত বুলাতে লাগলো। আমি অন্য হাত দিয়ে আমি অন্য হাত দিয়ে বাধা দেওয়ার আগেই রিমি কলম দিয়ে আমার পেটে গুঁতো বাঁধল। আমি ব্যথা পেয়ে মৃদু স্বরে চিৎকার দিলাম। রিমি আমার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর চোখ পিট পিট করে বলল, আমাকে ভালোবাসতে ইচ্ছা করে না? না, আমি আফিফাকে ভালোবাসি। ওই ডাইনিকে ভালোবাসলে কিছুই পাবে না, আমাকে ভালোবেসে দেখ, আমি তোকে সব কিছু উজাড় করে দেবো, যেমনটা এখন তোকে দিচ্ছি ঠিক সেভাবে। তোর প্রতি আমার কোনো ফিলিংসই আসে না। ভালোবাসা তো দূরের কথা। এ মা, কি বলিস? আমার মতো একটা হট মেয়েকে কাছে পেয়েও তোর ফিলিংস আসে না? তাহলে তো তোকে ডাক্তার দেখানো উচিত, তোর ইঞ্জিনে জং ধরেছে। বলে রিমি ফিক করে হেসে দিল। রাগে আমার শরীর রাগে আমার শরীর দাউ দাউ করে জ্বলে উঠল। রাগে দাঁত কিরমির করে বললাম, আমি জাস্ট তোকে ঘৃণা করি, খুব ঘৃণা করি। সেজন্যই তোর প্রতি কোনো ফিলিংস আসে না। আমার কথা শুনে রিমির হাসি মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কেবল নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। তারপর আমার হাত ছেড়ে দিল। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। ছাড়া পেতেই রিমি থেকে কিছুটা সরে বসলাম। রিমি আমার গা ঘেঁষে দুষ্টু হাসি দিয়ে বলল, তোকে খুব কিস করতে ইচ্ছে করছে, একটা কিস করি, জাস্ট একটা। তুই আসলেই একটা বেহায়া মেয়ে। এই যে আমি তোকে এত কথা বলি, এত অপমান করি, তবুও তোর কোনো হেলদোল নেই। মানুষ এতটা নির্লজ্জ হয়, তোকে না দেখলে বিশ্বাসই হতো না। কী করবো বল, তোর কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোকে খুব কাছে পেতে ইচ্ছে করে, এমন মনে হয় তোকে বুকের মাঝে লুকিয়ে রাখি। এসব ফিল্মি ডায়লগ বন্ধ কর, বেহায়া কোথাকার। আমার কথা শুনে রিমি মুখ ভেটকে দিল। ভাবখানা এমন, আমার কথা তার কানে পৌঁছায়নি। এর মাঝে স্যারের ক্লাস নেওয়া শেষ হলো। ক্লাস শেষ করে আমি বাইরে চলে এলাম।
রিমি ক্লাসে ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি রিমির চোখ ফাঁকি দিয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। আফিফার সাথে দেখা করতে হবে। আমাদের কলেজ থেকে একটু দূরে আফিফা একটা কোম্পানিতে চাকরি করে। আমি বাইকটা পার্ক করে অফিসের ভেতর গেলাম। এর আগেও অনেকবার অফিসে এসেছি, কম বেশি সবাই আমাকে চেনে। সবাই জানে আফিফা আমার হবু বউ। তাছাড়া অফিসের এমডি আমার পূর্ব পরিচিত। আমি অফিসে ঢুকে সোজা আফিফার কেবিনে গেলাম, কিন্তু সেখানে আফিফাকে পেলাম না। ভাবলাম হয়তো ক্যান্টিনে কফি খেতে গেছে, তাই আমিও ক্যান্টিনে গেলাম। কিন্তু ক্যান্টিনে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। দেখি আফিফা একটা ছেলের হাত ধরে বসে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করতেই আফিফা কড়া গলায় জবাব দিল ছেলেটা নাকি আফিফার হবু স্বামী। আমার অবাক আচ্ছা আমার অবাকের মাত্রা আরও বেড়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার বুকে কেউ হাতুড়ি দিয়ে সমানে আঘাত করছে। আফিফা এখনও ছেলেটার হাত ধরে আছে। আমি রাগে কটমট করে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা একটু নড়ে চড়ে বসল। এতক্ষণে হয়তো সেও বুঝে ফেলেছে আমার আর আফিফার মাঝে কি সম্পর্ক আছে। ছেলেটা আফিফাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি আফিফার পাশে বসে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গিয়েছো নাকি? কি শুরু করেছো এসব? ছেলেটা তোমার হবু বর, এই কথাটার মানে কি? হবু বর মানে কিছুদিন পর তাকে বিয়ে করব। আফিফার কথা শুনে আমার বুক থক করে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো যেন। আমি ধরা গলায় বললাম, তুমি আমার সাথে ফান করছো তাই না? তুমি আমার বেয়াই লাগো নাকি যে তোমার সাথে ফান করব? আমি সত্যি বলছি, ছেলেটাকে কিছুদিন পর বিয়ে করব। এইসব কোন ধরনের কথা আফিফা? তুমি আমার সাথে রিলেশন করে অন্য ছেলেকে বিয়ে করতে চাও কোন সাহসে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। তাছাড়া তুমিই তো আমাকে রেখে রিমিকে বিয়ে করেছো। তখন এসব নীতিবাক্য কোথায় ছিল? আবার দেখলাম বাইকে চড়ে রিমির সাথে ঢলাঢলি করে ঘুরে বেড়াচ্ছ। মানে ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আজ সকালে দেখলাম রিমিকে বাইকে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছ। রিমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আহ, কি ভালোবাসা! শোনো, তুমি যদি আমার সাথে রিলেশন থাকা সত্ত্বেও বিয়ে করতে পারো, রোম্যান্স করতে পারো, বউকে নিয়ে ঘুরতে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় কিছুই না। আসলে তুমি দুমুখো সাপ। আমার জীবন তো শেষ করেইছো, এখন রিমির জীবনটাও শেষ করতে চাচ্ছ। আফিফার কথা শুনে এমন সিচুয়েশনেও আমার খুব হাসি পেল। আমি হাসি থামানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক করে হেসে দিলাম। পাগলিটা তাহলে সকালে আমাকে আর রিমিকে একসাথে দেখে রাগ করেছে, তার জন্য মহারানীর মন খারাপ আর আমাকে তেজ দেখাচ্ছে। এদিকে আফিফা এমনিতেই প্রচণ্ড রেগেছিল। এখন আমার হাসি দেখে আফিফার রাগ যেন সহ্যের চরম সীমায় পৌঁছে গেছে। রাগে তার শরীর জ্বলছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে বুঝি? তুমি আসলেই একটা পাগলি। আরে বোগামে, রিমিকে নিয়ে আমি ঘুরতে নয় কলেজে গিয়েছিলাম। আমি অবশ্য রিমিকে নিয়ে আসতে চাইনি, কিন্তু ও জোর করে আমার সাথে এসেছে। আর তুমি তো জানোই রিমি কেমন, বড্ড গায়ে পড়া স্বভাবের মেয়ে। বিয়ের পর আমার জীবনটা একেবারে নরক বানিয়ে ফেলেছে। আমার কথা শুনে আফিফা চুপ করে রইল। আমি আফিফার হাত দুটো আমার হাতের মাঝে নিয়ে বললাম, তুমি আমাকে মিছামিছি সন্দেহ করছো আফিফা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার হৃদয়ে শুধু তুমি আছো। মিথ্যে কথা। আমি সত্যি বলছি। তাহলে তুমি রিমির সাথে এত ক্লোজ হয়ে থাকো কেন? আমি বলেছি না রিমি থেকে দূরে দূরে থাকবে? আমি তো দূরে দূরেই থাকি, কিন্তু রিমি সবসময় আমার কাছে আসার চেষ্টা করে। আফিফা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর শীতল চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দিবে, সত্যি বলবে কিন্তু। বলো। তোমার আর রিমির মাঝে কিছু হয়নি তো? আই মিন ফিজিক্যাল রিলেশন? ছি, কি বলছো এসব? আমি কি পাগল নাকি যে রিমির সাথে ওসব করতে যাব? আফিফা আর কিছু বলল না। সে কপাল ভাঁজ করে কি যেন ভাবছে, চিন্তিত মনে হচ্ছে। আমি আফিফার হাত দুটো আরো শক্ত করে ধরে বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো, আমি শুধু তোমারই আছি। হুম, আমার থাকলেই ভালো, না হলে বুঝতেই পারছো কি হবে। বুঝেছি মহারানী। এখন সত্যি করে বলো তো ছেলেটা কে ছিল?
বললাম তো, আমার হবু বর। মজা করো না তো, প্লিজ বলো, আমার খুব টেনশন হচ্ছে। আরে, ছেলেটা আমার কলেজ লাইফের বন্ধু। সামনে শুক্রবার ওর বিয়ে, আমাকে দাওয়াত দিতে এসেছিল। তাহলে ওর হাত ধরে বসেছিলে কেন, আবার পাশাপাশি গা ঘেঁষে বসেছিলে? আসলে সকালবেলা অফিসে আসার সময় তোমাকে আর রিমিকে একসাথে দেখে খুব রাগ উঠেছিল। তোমাকে তখন হাতের কাছে পেলে মেরে ভর্তা বানাতাম। আর একটু আগে তুমি যখন অফিসে আসলে, তোমাকে রাগানোর জন্য আমার বন্ধুর সাথে একটু নাটক করলাম। ওহ, বাঁচলাম। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ছেলেটাকে তোমার সাথে দেখে আমার আত্মা বেরিয়ে যাচ্ছিল। আর তোমার কথা শুনে ভেবেছিলাম সত্যি সত্যি ছেলেটাকে বিয়ে করবে। রিমিকে ডিভোর্স না দিলে সত্যি সত্যি বিয়ে করব। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমি জানি, খালামণির শর্তের কথা মনে আছে আমার। তাহলে তো ভালোই, রিমিকে জলদি ডিভোর্স দাও। ডিভোর্স তো দেবই, কিন্তু রিমি রাজি হচ্ছে না। তুমি আমাকে একটু হেল্প করো। আমি আবার কি হেল্প করব? আমি কি উকিল নাকি? তাছাড়া রিমি তো আমাকে দেখতেই পারে না। ওর সামনে গিয়ে যদি বলি শাহিনকে ডিভোর্স দাও, তাহলে আমাকে মেরে কিমা বানাবে। তাহলে থাক, হেল্প করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। হুম, আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি, বলে আফিফার হাত জোড়া আমার কাছে নিয়ে এসে চুমু দিলাম। আফিফা লজ্জামাখা এক চিলতে হাসি দিল, তারপর মিছামিছি রাগ দেখিয়ে বলল, কি করছো এসব? এটা অফিস, সবাই কিন্তু দেখছে। আমি আশেপাশে এক নজর তাকালাম। ক্যান্টিনের কয়েকজন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি খুব একটা গায়ে মাখলাম না, বুক টান টান করে বললাম, দেখলে দেখুক, কার বাপের কি, আমি আমার হবু বউয়ের সাথে রোম্যান্স করছি। ইস, শখ কত! ঢং দেখলে বাঁচি না। হুম। কথাটা বলে আফিফা ভুবন ফোলানো হাসি দিল। আমি অবাক চোখে আফিফার হাসি দেখতে লাগলাম। হাসলে কত মিষ্টি লাগে মেয়েটাকে। আমাকে পাগল করার জন্য আফিফার সামান্য হাসিটুকুই যথেষ্ট। আফিফার সাথে আরও আফিফার সাথে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বাড়ি চলে আসলাম। এখন মনটা অনেক ফুরফুরে লাগছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি রুমে ঢুকতে যাব, এমন সময় মা পিছন থেকে ডাক দিল, বলল, কিরে, একা এলি যে? রিমি কোথায়? রিমি কোথায় মানে? ও বাড়ি আসেনি? না তো, রিমি তো তোর সাথে আসার কথা। আমি কলেজ শেষ করে একটা কাজে গিয়েছিলাম, তারপর সেখান থেকে বাড়ি আসলাম। ভেবেছিলাম হয়তো রিমি একা একা বাড়ি চলে এসেছে। ও তো আসেনি। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। ধুর, ভালো লাগে না, তোমরা আমাকে চাকর বানিয়ে রেখেছো। আমি রাগে ফুঁসতে ফুঁসতে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে রিমির জন্য টেনশন হতে লাগলো। কলেজ শেষ হয়েছে কতক্ষণ আগে, কিন্তু পেতনিটা এখনো বাড়ি ফেরেনি কেন? আমাকে টেনশনে রাখতে খুব মজা পায় মনে হয়। তাছাড়া দোষ আমারই। আমার উচিত ছিল কলেজে আমার উচিত ছিল কলেজ দিয়ে বাড়ি ফেরা। রিমি আমাকে ছাড়া বাড়ি ফিরবে না সেটা আগেই ভাবা উচিত ছিল। আমি ঝড়ের বেগে বাইক চালিয়ে কলেজে পৌঁছালাম। কলেজ ততক্ষণে পুরো ফাঁকা, ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এদিক সেদিক তাকিয়ে রিমিকে খুঁজতে লাগলাম। শহীদ মিনারের কাছে আসতেই রিমির দেখা মিলল। দেখি এলাকার কয়েকটা বখাটে ছেলে রিমির সাথে অসভ্যতামি করছে, আর রিমি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জানি না কেন বখাটে ছেলেগুলো রিমিকে বিরক্ত করাতে আমার খুব খারাপ লাগলো। প্রচণ্ড রাগ উঠল। এমন মনে হলো আমার প্রিয় জিনিসকে কেউ কেড়ে নিতে চাইছে। রিমিকে যতই অপছন্দ করি, কিন্তু চাই না তার সাথে খারাপ কিছু হোক। আমি গাছের একটা মোটা ডাল ভেঙে হনহন করে রিমির কাছে যেতে লাগলাম। আমাকে আসতে দেখে ছেলেগুলো পালাতে লাগলো, কারণ এলাকায় ভাই হিসেবে আমার ভালোই নামডাক রয়েছে। ছোটোখাটো একটা গ্যাংও আছে আমার, তাই অনেক ছেলে পেলেই আমাকে ভয় পায়। বখাটের ছেলেগুলো আমার থেকে পালাতে গিয়ে ব্যর্থ হলো। আমি দৌড়ে একজনকে ধরলাম, তারপর তাকে টেনে হিঁচড়ে রিমির সামনে দাঁড় করালাম। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আমি ঠাস করে একটা চড় মারলাম। ছেলেটার নড়াচড়া বন্ধ হয়ে গেল। ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। আমি ছেলেটার কান টেনে কড়া গলায় বললাম, রাস্তাঘাটে মেয়ে দেখলে হিরো হতে ইচ্ছে করে, তাই না? ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? হ্যাঁ, তুই কার সাথে অসভ্যতামি করেছিস জানিস? ও আমার বউ। সাহস হলো কি করে আমার বউয়ের সাথে? কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম। রিমি কান্না থামিয়ে আমার দিকে বাঁকা চোখে তাকালো।
আমি গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর মোটা লাঠি দিয়ে জোরে পশ্চাতে আঘাত করলাম। ছেলেটা ও মাগো বাবা গো বলে চেঁচিয়ে উঠল। কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরলো আর আকুতি জানিয়ে বলতে লাগলো, ভাইয়া আমি জানতাম না এটা আপনার বউ। ভুল হয়ে গেছে ভাই। ভাবি ভাইয়াকে একটু বলেন না আমাকে ছেড়ে দিতে। আমি বুঝতে পারিনি ভাবি, মাফ করে দিন। রিমি এবার যুদ্ধ জয়ের হাসি দিল, চোখের পানি মুছে বলল, এবার বুঝেছিস তো আমি কে? তোদের বড় ভাইয়ের বউ আমি। কার সাথে লাগতে এসেছিস জানিস? বুঝতে পেরেছি ভাবি, মাফ করে দিন। তোর ভাইকে বল, আমি আগেই তোদের সাবধান করেছিলাম, কিন্তু তোরা শুনিসনি। ভাইয়া লাস্ট একটা সুযোগ দিন, আর কখনো এমন করব না। আচ্ছা যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে অসভ্যতামি করতে দেখি তাহলে মেরে তক্তা বানাবো। তোর বন্ধুদের সাবধান করে দিস। তারপর ছেলেটাকে ছেড়ে দিলাম। ছাড়া পেতেই সে দৌড়ে চলে গেল। কিছুটা দূরে গিয়ে আমাকে শাসিয়ে বলল, আমাকে পরে দেখে নেবে। আমি ছেলেটার কথা গায়ে মাখলাম না, রিমির মুখোমুখি হয়ে দাঁড়ালাম। রিমি মাথা তুলে আমার দিকে একবার তাকিয়ে আবার মুখখানা বুকের সাথে এঁটে নিল। আমি ধমক দিয়ে বললাম, বাড়িতে তো ভালোই ফটর ফটর করিস, তাহলে এখানে চুপ ছিলি কেন? ছেলেগুলোকে কিছু বলতে পারিসনি? আমার সাহস হয়নি, খুব ভয় পেয়েছিলাম। বুঝেছি, তোর যততে শুধু আমার সাথেই, বাকিদের কাছে তুই ফাঁকা ঢোল। হুম, সবাই তো আর তোর মতো মদন না যে তেজ দেখাবো। রিমি কথাটা বিড়বিড় করে বললেও আমি ঠিকই শুনতে পেয়েছি। আমি চোখ রাঙিয়ে বললাম, আমি মদন? হুম, আমার তো সেরকমটাই লাগে। কি বললি? কিছু না। লাঠি কিন্তু হাতেই আছে, উল্টাপাল্টা কিছু বললে পিছন লাল করে দেব। রিমি ভেঙচি কাটলো। আমার রাগ আরও বেড়ে গেল। রাগে গজগজ করে বললাম, বাড়ি যাসনি কেন? ক্লাস তো অনেক আগেই শেষ হয়েছে, এতক্ষণ কলেজে কি করছিলি? তোর অপেক্ষায় ছিলাম। মারবো টেনে এক চর। হাত যদি তোর কিছু হয়ে যেত তাহলে তার দায়ভার কে নিত? তুই নিতি, তোর জন্য তো এসব হতো। আমাকে ফেলে কোথায় গেছিলি? কাজ ছিল, আর তুই একা একা বাড়ি গেলেই তো পারতি। কেন যাব? বড় অপ্পু সকালে কি বলেছে মনে নেই তোর? আমার সেবায় 24 ঘন্টায় নিয়োজিত থাকবি তুই। বেয়াদব মেয়ে, খালি মুখে মুখে তর্ক করা। বাড়ি। তারপর আমি হাঁটা ধরলাম। আমার পিছে পিছে রিমিও আসতে লাগলো। হাঁটার সময় রিমি আমার হাত চেপে ধরলো, তারপর আমাকে অবাক করে দিয়ে বলল, শাহিন, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি এমনটাই করতাম। আরে সেটার জন্য ধন্যবাদ দিইনি, তাহলে? আমাকে বউ বলে স্বীকার করার জন্য। আমি আবার কখন তোকে বউ বলে স্বীকার করলাম? নাটক করবি না, তখন এই বখাটে ছেলেগুলোর সামনে বলি না আমি তোর বউ। তখন মুখ ফসকে বউ বলেছিলাম, এর বেশি কিছুই না, তাই অত খুশি হওয়ার দরকার নেই। মুখ ফুসকে বলিস আর যেভাবে বলিস, বলেছিস তো, আমি তাতেই খুশি। আর আমি জানি একদিন মন থেকে আমাকে বউ বলে স্বীকার করবি। রিমির কথার প্রত্যুত্তরে আমি আর কিছু বলি না, চুপচাপ হাঁটতে থাকি। মনে মনে ভাবি, রিমিকে তখন বউ বললাম কেন? আমি সত্যি মুখ ফসকে বলেছিলাম নাকি মন থেকে? উত্তর খুঁজে পাই না আমি। আচ্ছা, উত্তর খুঁজে পাই না আমি। তবে রিমি যে ধীরে ধীরে আমার মনে জায়গা করে নিচ্ছে সেটা ভালোভাবেই টের পাচ্ছি। 2 দিনও হয়নি রিমির সাথে বিয়ে হয়েছে, কিন্তু রিমি এমনভাবে আমার জীবনের সাথে জড়িয়ে পড়েছে যে না চাইতেও রিমি সব সময় আমার মাথায় ঘুরপাক খায়, না চাইতেও তার কথা মাথায় চলে আসে। এমনটা আর হতে দেওয়া যাবে না। রিমির থেকে আরও দূরে থাকতে হবে, না হলে এই মেয়েটা আমাকে বশ করে ফেলবে। আমি এসব ভাবতে ভাবতে কলেজের গেটের কাছে এসে পৌঁছালাম। তারপর রিমিকে বাইকে চড়িয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীরটা ভালো ঠেকছে না, একটু ঘুমের প্রয়োজন। রাতে রিমির জন্য ভালোভাবে ঘুম হয়নি। আমি চোখ বুঝে শুয়ে আছি, হঠাৎ কপালে কারো হাতের স্পর্শ পেলাম। চোখ মেলে দেখি মাথার পাশে রিমি দাঁড়িয়ে আছে। রিমির পরনে কলাপাতা রঙের একটা শাড়ি, ঘন কেশ। আচ্ছা, ঘন কেশ বেয়ে টপ টপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে, শরীরও হালকা ভেজা, মাত্র গোসল করে এসেছে। ভেজা চুলে রিমিকে অপসরীর মতো সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো মায়াবী পরী ভুল করে এখানে চলে এসেছে। আমি পলকহীন চোখে রিমির পানে চেয়ে রইলাম। ঘোর কাটলো রিমির শীতল কণ্ঠ শুনে। ভর দুপুরে শুয়ে আছিস কেন? এমনি। কিছু বলবি? খাবি না? খিদে লাগেনি?
আমি ঘন্টা দুয়েক আগে আফিফার সাথে দেখা করতে গিয়ে হালকা নাস্তা করেছি। খিদে নেই বললেই চলে। তাছাড়া আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আগে ঘুম, তারপর খাওয়া দাওয়া। আমি বিরক্ত কণ্ঠে বললাম, খিদে নেই, পরে খাবো। কাল থেকে না খেয়ে আছিস, তবুও খেতে নেই? কিসের শোক পালন করছিস তুই? নাকি আমার উপর রাগ করে খাচ্ছিস না? ধরে নে সেটাই। ও, তা আমার উপর কিসের রাগ তোর? কারণ তো জানিসই, তাই বিরক্ত না করলে খুশি হব। এখান থেকে যা, আমি ঘুমাবো। রিমি মুখ ভার করে চলে গেল। আমি হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে গিটার হাতে নিয়ে ছাদে গেলাম। ছাদের দক্ষিণ পাশে একটা ছোট্ট দোলনা আছে, সেখানে বসে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। নিজেকে তখন ব্যস্ত শহরের মাঝে হারিয়ে ফেলি। আমি দোলনায় বসে ব্যস্ত শহরটাকে দেখছি আর গিটারে সুর তোলার চেষ্টা করছি। এমন সময় দেখলাম মা ছাদে এলো। আমি গিটার বাজানো বন্ধ করলাম। মা গিটার বাজানো পছন্দ করে না। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, শাহিন, বাবা তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। কিন্তু রিমি যে বলল কাল থেকে তুই না খেয়ে আছিস। খেতে ইচ্ছে করেনি তাই খাইনি। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমার যখন ইচ্ছে হবে তখন খাবো। এটা কেমন কথা? রিমি তোর জন্য এত কষ্ট করে রান্না করেছে আর তুই না খেয়ে থাকবি? রিমির কারণেই খাই না। তুমি রান্নার দায়িত্ব রিমিকে দিয়েছো কেন? আচ্ছা, তাহলে কাকে দিব? রিমি এখন এই বাড়ির বউ, শুধু রান্না না, সংসারের পুরো দায়িত্ব এখন রিমির উপর। রিমির কোনো জিনিসই আমার ভালো লাগে না মা। ওর রান্না করা খাবার মুখে দিলে বমি আসে। রিমিকে আমার থেকে দূরে থাকতে বলবে। ওকে আবার একদম সহ্য হয় না। পাগলের মতন কি বলছিস এসব? আচ্ছা, তুই কি এখনো রিমিকে মেনে নিসনি? না, কেন? পরে জানতে পারবে। এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, যা হয়েছে সেসব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সব কিছু নতুন করে শুরু কর। আমাদের দোয়া সব সময় তোদের সাথে আছে। জানি। তাহলে রিমিকে মেনে নিচ্ছিস না কেন? মেয়েটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না। আমার কিছু করার নেই মা, আমি নিরুপায়। আমার একটা কথা রাখবি? বলো। তুই আর যাই করিস রিমিকে কষ্ট দিস না। মেয়েটা বড্ড ভালো, আমাদের সবার কত খেয়াল রাখে। তুই নিশ্চয় কোনো ভালো কাজ করেছিলি, যার প্রতিদান হিসাবে আল্লাহ রিমিকে তোর জীবনসঙ্গী বানিয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মা চলে গেল। আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। সবাই রিমির কত প্রশংসা করে, কিন্তু আমি ওর মাঝে কোনো গুণই দেখি না। হ্যাঁ, এক সময় রিমির প্রশংসা আমিও করতাম, কিন্তু এখন সব ফিকে হয়ে গেছে। আমি পুরো বিকালটা ছাদে বসে কাটিয়ে দিলাম। মনটা ভীষণ খারাপ। আমি এখন কি করব বুঝতে পারছি না। রাতে শুয়ে থেকে আফিফার সাথে চ্যাটিং করছি, এমন সময় দেখলাম রিমি রাতের খাবার নিয়ে এলো। রিমিকে দেখেই আমার কপাল কুঁচকে গেল, বিরক্তিতে মুখ ছেয়ে গেল। আমি কড়া গলায় বললাম, তুই কি আমায় একটুও শান্তিতে থাকতে দিবি না? সব সময় বিরক্ত করিস কেন? আমি কি তোকে একবারও বলেছি আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়? না, তাহলে খাবার নিয়ে এসেছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। তাহলে খা, আমার কাছে কি? হ্যাঁ, আমি কি তোর মুখ বন্ধ করে রেখেছি? তোকে যারা খাবো না। ঢং বাদ দে তো। এসব সস্তা ন্যাকামি দেখলে গা জ্বলে যায় আমার। আমার কথা শুনে রিমি চুপ করে রইল। আমি আফিফার সাথে চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। রিমি কিছু সময় চুপ করে থেকে আমার পাশে এসে বসলো, তারপর ম্লান গলায় বলল, আমি কাল থেকে না খেয়ে আছি, খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। তুই খাস না দেখে আমার গলা দিয়েও খাবার নামছে না। প্লিজ কিছু খেয়ে নে, তুই খাওয়ার পর আমি খাবো। রিমির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। আমি এবার ভালো করে রিমির দিকে তাকালাম। চোখ মুখ শুকিয়ে চুনোপুটি হয়ে গেছে। আমি এতক্ষণ সেটা খেয়ালই করিনি। এমনিতেই রিমি ধবধবে ফর্সা, তার উপর না খাওয়াতে মুখখানা একদম ফ্যাকাশে হয়ে গেছে। দেখতে খুব খারাপ লাগছে। আমার রিমির জন্য মায়া হলো। ইস, মেয়েটা আমার জন্য না খেয়ে আছে, আর আমি দিব্যি হোটেলের রেস্টুরেন্টে পেট পুড়ে খাচ্ছি। অথচ রিমি ভাবছে আমি ওর উপর রাগ করে কাল থেকে না খেয়ে আছি। কিন্তু তারপরও আমার পাষাণ মন গলল না। ভেতর থেকে আওয়াজ এলো, তোকে আরো শক্ত হতে হবে শাহিন। রিমির এসব কথায় গলিস না।
আমি নিজেকে শক্ত করে বললাম, আমি তোর হাতের কিছু খাবো না। বিরক্ত না করে এখান থেকে যা। খাবি কি না বল। বললাম তো খাবো না। কি করবি তুই? রিমি কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, ঠিক যেভাবে একটা ক্ষুধার্ত বাঘিনী তার শিকারের দিকে তাকিয়ে থাকে সেভাবে। আমি তাচ্ছিল্যের স্বরে বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে মারবি নাকি? কথাটা বলার সাথে সাথে রিমি হিংস্র বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কিছু করার সুযোগই পেলাম না। রিমি আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে বুকের ওপর চড়ে বসলো। আমার বিছানার পাশে ছোট্ট একটা টেবিল লাগানো। রিমি টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা নিয়ে আমার গলায় চেপে ধরল। আমি ভয়ে আঁতকে উঠলাম। শরীরের সব লোম খাড়া হয়ে গেছে, হার্টবিট সমানে লাফাচ্ছে। আমি লম্বা একটা ঢোক গিলে রিমির দিকে তাকালাম। রিমি ঘোর লাগা দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে। চোখ দুটো টকটকে লাল, অতি ভয়ঙ্কর একটা রূপ। আমি রিমিকে আমার বুকের ওপর থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে সমস্ত শক্তি দিয়ে আমার উপর চেপে বসেছে। রিমি নাকি কাল থেকে না খেয়ে আছে, তাহলে সে এত শক্তি পেল কোথায়? মনে হচ্ছে রিমির ওজন আগের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে গেছে। এদিকে আমার এমন ছটফটানি দেখে রিমি এবার আরও জোরে গলায় ছুরিটা চেপে ধরলো। আমি ভয়ে চিৎকার দিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি তোতলাতে তোতলাতে বললাম, রিমি কি 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 করছিস? গলাকে কেটে যাবে তো। কাটুক, এখন দেখ কেমন লাগে। খুব কষ্ট হচ্ছে তাই না? তুই যখন আমার সাথে খারাপ ব্যবহার করিস তখন আমারও কষ্ট লাগে। রিমি প্লিজ আমাকে ছেড়ে দে। ছুরিটা গলা থেকে নাম সরা। স্বামীর সাথে কেউ এমন করে নাকি? স্বামী? কে আমার স্বামী? কেন? আমি তো স্বামী। কিন্তু তুই তো আমাকে বউ বলে মানিস না, তাহলে স্বামী হলে কিভাবে? কে বলেছে মানি না? 100 বার মানি, 1000 বার মানি। তুই আমার সোনা বউ। এই তো চান্দু, এবার লাইন নিশ্চয়। একটু আগে তো খুব ভাব দেখাচ্ছিল, এখন কি হলো? সব কিছুর জন্য সরি। তোর সাথে আর খারাপ ব্যবহার করব না। এর জন্যই মানুষ বলে মায়ের ওপর কোনো ওষুধ নাই। এবার বল, খাবার খাবি নাকি আমার হাতের মায়ের খাবি? খাবার খাবো, আমাকে যা দিবি তাই খাবো। তুই যদি চাস আমাকে করলা ভাজিও রান্না করে দিস, আমি সেটাও হাসতে হাসতে খেয়ে ফেলবো। এই তো গুড বয়, আমার সোনা পাখি, কুচু পাখি, আমার সোনা মনে জামাই। রিমি এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার গালে চুমু দিল, তারপর গলা থেকে ছুরিটা সরিয়ে আমার বুকের ওপর থেকে নামলো। আমি জোরে জোরে শ্বাস নিয়ে উঠে বসলাম। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রিমি আমার অবস্থা বুঝতে পেরে 1 গ্লাস পানি এগিয়ে দিল। আমি এক ঢোকে পুরো পানি সাবার করে দিলাম। রিমি এবার হাত ধুয়ে খাবারের প্লেট নিয়ে সামনে বসলো। তারপর খাবার মাখিয়ে 1 লোকমা খাবার আমার মুখের সামনে ধরলো। আমি হাঁ করছি না দেখে রিমি ধমক দিয়ে বলল, মুখে কি কেউ তোর সুপার গ্লু আঠা মেরেছে নাকি? হাঁ করছিস না কেন? রিমির ধমক খেয়ে আমি বাধ্য ছেলের মতো হাঁ করলাম। রিমি আমাকে খাইয়ে দিল। আমি চুপচাপ খেতে লাগলাম। আসলে আমারও খুব খিদে লেগেছিল। ভাবছিলাম বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু রিমির জন্য সেটা আর হলো না। যে ভয় দেখালো, এরপর থেকে মনে হয় না আর না খেয়ে থাকা হবে। রিমি আমাকে জোর করেই খাওয়াবে। আর সত্যি বলতে রিমির এমন ভয়ঙ্কর রূপ আমি খুব কমই দেখেছি। এমন দুঃসাহসিক কাজ কেবল রিমির দ্বারাই সম্ভব। এদিকে খেতে খেতে হঠাৎ খেয়াল করলাম রিমি নিঃশব্দে কাঁদছে। আমি একটু ঘাবড়ে গেলাম। আবার কি হলো? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদছে কেন? আবার না গলায় ছুরি বসিয়ে দেয়। আমি আমতা আমতা করে বললাম, কাঁদছিস কেন? আমি খাচ্ছি তো। খাবি তো, তুই তো পাষাণ, শুধু নিজেরটা বুঝিস। আমিও যে না খাচ্ছি সে খেয়াল আছে তোর? তো আমি কি করব? কি করবি জানিস না? কুত্তা, আমাকে খাইয়ে দে। খিদের জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললি তুই? আবার বল তো কথাটা। ছুরি কিন্তু কাছেই আছে, এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দেবো। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। হাই, খাইয়ে দিচ্ছি। তারপর আমিও রিমিকে খাইয়ে দিতে লাগলাম। রিমি খাচ্ছে আর হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছে। করুণ এক দৃশ্য। তবে রিমির কান্না আমার মোটেও সহ্য হচ্ছে না। এমনিতেই বেচারি 2 দিন ধরে না খেয়ে আছে। আচ্ছা, না খেয়ে চোখ মুখ শুকিয়ে ফেলেছে, তার উপর কান্না করতে
তার উপর কান্না করাতে রিমিকে এলিয়েনের মতো লাগছে, একেবারে যাচ্ছে তাই। আমি বিরক্তি নিয়ে বললাম, এখনও কাঁদছিস কেন? আমি খাইয়ে দিচ্ছি তো। তুই বুঝবি না, চুপচাপ খাওয়া। আমি কথা না বাড়িয়ে রিমিকে খাওয়াতে থাকলাম। রিমি গো গো গ্রো গাছে আছে। রিমি গ্রো গাছে গেলছে। বেচারি সত্যি অনেক খিদে লেগেছিল। খাবার শেষ হতে রিমি আরেক প্লেট খাবার নিয়ে এলো। রিমি আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি তাকে। এভাবে আমরা দুজনে প্রায় 7 প্লেট খাবার পেটে চালান করলাম। খাওয়া শেষ করে দুজনেই লম্বা ঢেকুর তুললাম। পেটে আর চুল পরিমাণও জায়গা ফাঁকা নেই। তারপর দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। কিছু সময় পর রিমি আমার সামনে দাঁড়িয়ে বেশ অধিকার খাটিয়ে বলল, আমাকে কিস কর। আমি চমকে উঠলাম খানিক। চোখ বড় বড় করে বললাম, কিস করতে বলেছি, খাওয়ার পর মিষ্টিমুখ করতে হয়। আমাকে কিস কর, তাহলে তোর মিষ্টিমুখ হয়ে যাবে। আমার মিষ্টিমুখ করার দরকার নেই। রিমি কিছু না বলে টেবিলের উপর ছুরিটার দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। রিমি সেই হাসি দিয়ে বুঝিয়ে দিল কিস না করলে ফলাফল কি হবে। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আর যাই করি রিমিকে কিস করব না। মিনমিন করে বললাম, মরে গেলেও আমি কিস করব না। আমি তোকে মারবো না, শুধু ছুরিটা দিয়ে সুন্দর করে আমার হাত কাটবো। তারপর বড় আব্বুকে ডাকবো, বড় আব্বু এসে তা দেখবে, তারপর কি হবে তুই বুঝে নে। আমি লম্বা ঢোক গিলে বললাম, বুঝে ফেললাম কি ঘটবে। রিমি আবার বলল, বেশি ভেজাল না করে তাড়াতাড়ি কিস কর। আমার কাছে কোনো উপায় নেই। রিমি মুচকি এসে তার মুখটা আমার কাছে নিয়ে এলো। আমি তার গালে আলতো করে একটা চুমু খেলাম। রিমি ইশারায় আরও চুমু খেতে বলল। এভাবে প্রায় 10-15টা চুমু খেলাম রিমিকে। রিমি খুব খুশি হলো। প্রশান্তির হাসি হেসে বলল, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়। ফ্লোরে ঘুমাবো? কি বললি তুই? ফ্লোরে ঘুমাবি কেন? বিছানা নেই? আর একবার যদি ফ্লোরে ঘুমানোর কথা বলিস, মুখে আনিস, তাহলে খুশি মেরে নাক ফাটিয়ে দেবো। আমি প্রতিদিন তোর এসব নাটক দেখতে পারবো না। চুপচাপ আমার সাথে বিছানায় ঘুমা। ইয়ে মানে, আসলে আবার এই রে করছিস কেন? আমি ঘুমাতে বলেছিলাম। আমি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে সময় তখন প্রায় 11টার কাছাকাছি। রিমি এত রাতে সাজতে বসলো। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর গুনগুন করে গান গাইছে। রিমি প্রথমে বাঁধা চুল খুলে দিল, তারপর চুল আঁচড়াতে লাগলো। রিমির লম্বা চুল আঁচড়াতে বড্ড সমস্যা হচ্ছে। একা পেরে উঠছে না সে। একা পেরে উঠছে না সে। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রিমি তবুও অনেক কষ্টে চুলগুলো আঁচড়ালো। তারপর হঠাৎ রিমির পরনে থাকা শাড়িটা খুলে ফেলল। আমি তবদা খেয়ে গেলাম। রিমির পরনে তখন শুধু ব্লাউজ আর পেরিকোট। মনে মনে ভাবছি, রিমি আবার না করেও উল্টাপাল্টা কাজ করে বসে। কিন্তু কিন্তু রিমি সেসবের কিছুই করলো না। আলমারি থেকে লাল পাড়ের একটা সাদা শাড়ি বের করে পরা শুরু করলো। আমি বিস্মিত চোখে রিমিকে দেখতে লাগলাম। রিমিও একটু পর পর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। চোখাচোখি হতেই রিমি দুষ্ট হাসি দিচ্ছে। রিমির শাড়ি পরা শেষ হলে কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে নিজেকে শেষবারের মতো আয়নায় ভালো করে দেখে নিল। সব কিছু ঠিকঠাক আছে কি না। না, সব কিছু ঠিকই আছে। অপূর্ব লাগছে রিমিকে। তারপর রিমি আরও কিছুক্ষণ ছোটোখাটো কাজ শেষ করে একদম পরিপাটি হয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি ঘুমের ভান ধরে চুপ করে রইলাম। রিমি আমার কাছে এসে কপালে চুমু দিল। আমি আর চুপ থাকতে পারলাম না। চোখ মেলে তাকালাম। রিমি আদুরে গলায় বলল, ঘুম আসছে না? আমি মাথা নাড়ালাম। রিমি আমার বুকের ওপর ভর করে আরও কাছাকাছি এলো। মিষ্টি গলায় বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এক্ষুনি ঘুম চলে আসবে। তারপর রিমি আমার মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। আমি এক দৃষ্টিতে রিমির পানে চেয়ে রইলাম। কেন জানি রিমিকে মানা করতে পারলাম না। রিমির মায়া ভরা কণ্ঠের কাছে হার মানলাম। আমি রিমির দিকে তাকিয়ে থাকাতে সে খানিকটা লজ্জা পেল। হাসি মুখে বলল, এভাবে তাকিয়ে কি দেখিস? কিছু না। আমার দিকে এভাবে তাকাবি না। কেন? জানি না, আমার কেমন জানি লাগে, সারা শরীর শিরশির করে ওঠে। ঠিক আছে, তাকাবো না বলে আমি চোখ বন্ধ করে নিলাম। রিমি তখন রেগে বলল, তাকাতে মানা করলাম বলেই তাকাবি না নাকি? তাকা আমার দিকে, তোর জন্যই তো এত রাতে সাজগোজ করলাম। সত্যি বলতে রিমির মনকে আজও বুঝতে পারলাম না। ওর মনে এক কথা আর মুখে আরেক কথা। আমি আবার চোখ মেলে রিমির দিকে তাকালাম, কিন্তু রিমি এবার একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। সে আচমকা আমার চোখে চুমু দিল। আমি চোখ মেলে রিমির দিকে অবাক হয়ে তাকালাম।
কিছু বলার আগে রিমি আমতা আমতা করে বলল, তোর চোখ দুটো আমার ভীষণ ভালো লাগে। কোনো ছেলের চোখ যে এত সুন্দর হয় তোকে না দেখলে জানতামই না। আমি রিমির কথা শুনে তাজ্জব বনে গেলাম। এই প্রথম কেউ আমার চোখের প্রশংসা করলো। আমার চোখ নাকি সুন্দর! আজব কথাবার্তা। আমি মনে মনে খুশি হলেও প্রকাশ করলাম না। রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি আবার ধমক দিয়ে বলল, আমার দিকে এভাবে তাকাতে মানা করলাম না, তারপরও তাকিয়েছিস কেন? চুপ করে ঘুমা। তুই ঘুমালে আমি ঘুমাবো। রিমির কথা মতো আমি বাধ্য ছেলের মতো ঘুমানোর চেষ্টা করছি। রিমি তার কোমল হাত দিয়ে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। মুহূর্তের মধ্যে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। আমি বুঝি না এই মেয়েটা জাদুটোনা জানে নাকি, আমাকে ধীরে ধীরে বশ করে ফেলেছে। আমি রিমির থেকে দূরে থাকার চেষ্টা করেও দূরে থাকতে পারছি না। এসব হাবিজাবি চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে রিমির বুকে আবিষ্কার করলাম। আজকে রিমি নয়, বরং আমি রিমিকে জড়িয়ে ধরে আছি। আমার বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে রেখেছি রিমিকে। আমার নিজের ওপর প্রচণ্ড রাগ হলো। রিমির এত কাছাকাছি যাওয়া মোটেও ঠিক হচ্ছে না। পরে এটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি আস্তে করে রিমিকে আমার বুকের ওপর থেকে সরালাম, যাতে রিমির ঘুম না ভাঙে। এরপর বিছানা থেকে নেমে ছাদে গেলাম। সূর্য মামা এখনও ওঠেনি। চারদিকে হালকা কুয়াশা। শীতকাল আসবে আসবে ভাব। আমি সকালের অপরূপ মুহূর্ত উপভোগ করতে লাগলাম। শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ করছে। কয়েকদিন ধরে ব্যায়াম করা হচ্ছে না। সকালবেলা ব্যায়াম করা আমার অভ্যেস। আমি পরনে থাকা গেঞ্জিটা খুলে খালি গায়ে বুক ডাউন দিতে লাগলাম। কয়েকবার পুশ আপ দিতেই আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ খেয়াল করলাম ছাদে কেউ একজন আসছে। আমি বুক ডাউন দেওয়া থামিয়ে ছাদের দরজার দিকে তাকালাম। দেখি এটা রিমি। আমি খুব একটা পাত্তা দিলাম না। রিমি আমার সামনাসামনি এসে দাঁড়ালো। ওর দিকে ভালোভাবে তাকাতেই টাসকি খেলাম। পেতনিটা এসব কি পোশাক পরেছে? মাথা খারাপ হয়ে গেল নাকি? রিমি আমার একটা 3/4 প্যান্ট আর সাদা রঙের পাতলা গেঞ্জি পরেছে। গেঞ্জিটা আটসাট হয়ে বুকের সাথে বাঁধা। কিছু বলার আগেই রিমি আমাকে অবাক করে বলল, তোকে খুব হট লাগছে। বলে রিমি মুখ পাকিয়ে ঠোঁটে মৃদুভাবে কামড় দিল। তারপর দুষ্ট হাসি দিল। আমি চোখ কপালে তুলে বললাম, এসব কি ধরনের কথা? হ্যাঁ, ভুল কি বললাম শুনি? মেয়েরাই শুধু হট আর সেক্সি হয় বুঝি, ছেলেরা হয় না? চুপ বেয়াদব মেয়ে, খালি আজে বাজে কথা। চড়িয়ে গাল লাল করে দিব। আর আমি তোকে কিস করে গাল লাল করে দেব। তুই কিন্তু এবার মাইর খাবি। সকাল সকাল আমার সাথে ফাজলামি হচ্ছে। তোকে খুব আদর করতে ইচ্ছে করছে তোর ঘামে ভেজা শরীরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। ধুর, তুই আসলেই একটা বিরক্তিকর আর বেহায় আমি। তোর জন্যই তো আমি বেহায়া হই। চুপ করবি তুই? তখন থেকে শুধু বক বক করে যাচ্ছিস। আর তুই আমার প্যান্ট আর গেঞ্জি পরেছিস কেন? এটা আর নতুন কি? তুই বাড়িতে না থাকলে আমি প্রায় তোর পোশাক পরি। আমার খুব ভালো লাগে। তোর ঘামের গন্ধ পাই তখন। একটা অন্যরকম ফিলিংস আসে, মনে হয় তুই আমাকে জড়িয়ে ধরে আছিস। তোর এসব ঢঙের কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। যা, ভাগ এখান থেকে। রিমি আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার ধমক খেয়ে চলে গেল। আমি আবার বুক ডাউন দেওয়া শুরু করলাম। কিন্তু মিনিট দুয়েক পর রিমি আবার ফিরে এলো। এবার হাতে একটা দড়ি নিয়ে এসেছে। আমি রাগে আগুন হয়ে বললাম, আবার এসেছিস কেন? আমিও ব্যায়াম করব। ব্যায়াম করলে ফিগারটা ঠিক থাকবে। বলে রিমি দড়ি লাফ খেলতে লাগলো। আমি চোখ দুটো ফুটবলের মতো বড় বানিয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। তাছাড়া লাগাতার দড়ি লাফের ফলে রিমির গেঞ্জি ঘামে ভিজে গেছে। কপালে, নাকে, মুখে বিন্দু বিন্দু ঘাম। ফর্সা মুখটাও ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে। সত্যি বলতে রিমিকে এই মুহূর্তে এতটাই মোহনীয় লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে কোনো প্রজাপতি আমার সামনে উড়ে বেড়াচ্ছে। ছুঁয়ে দিলেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি জানি না কেন আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি দিয়ে সমানে আঘাত করছে। শরীরে অজানা এক উত্তেজনা কাজ করছে। হঠাৎ রিমি দড়ি লাফ দেয়া থামিয়ে দিল। আমি যে তার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছি সেটা মনে হয় বুঝতে পেরেছে। সে ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে রিমির দড়ি লাফ দেখছিলাম। রিমি কাছে আসাতে আমি উঠে দাঁড়ালাম। রিমি আচমকা আমাকে জড়িয়ে ধরল। রিমির ঘামে ভেজা শরীর আমার শরীরের সাথে লিপটে গেছে। রিমি আমার পায়ের উপর ভর করে গালে একটা কিস করলো। আমি কোনো বাধা দিলাম না। আসলে বাধা দেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। 7-5 না ভেবে আমিও রিমির কোমর জড়িয়ে ধরলাম। রিমি আমার আরও কাছাকাছি এলো।
রিমি আমার ঠোঁটে আলতো করে কিস করলো। আমার সারা শরীর কেঁপে উঠল, শরীরে অজানা এক শিহরণ বইতে লাগলো। মিনিট দুয়েক পর রিমি আমার ঠোঁট ছেড়ে দিল, তারপর ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকালো, মিষ্টি হাসি দিয়ে বলল, আরেকটা কিস করি, জাস্ট একটা করব। আমি কিছু বললাম না। রিমি বুঝে গেল আমারও সম্মতি আছে, সে আমাকে আরেকটা কিস করতে যাবে। এমন সময় নিজে থেকে ছোট মার ডাক এলো। ছোট মার ডাক শুনে রিমি প্রচণ্ড বিরক্ত হলো, হতাশ হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখ ভার করে বলল, আমার মা না খুব বদ, জামাইয়ের সাথে একটু রোম্যান্সও করতে দেয় না, তোর ভালো লাগে না। রিমির কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। রিমি আমার গাল দুটো আলতো করে টেনে চলে গেল। সিঁড়ির কাছে গিয়ে আমার পানে ফিরে বলল, বাকিটা হিসাবের খাতে তুলে রাখলাম, সময়ের তো সুদ সমেত ফেরত দিয়ে দেবো। তারপর রিমি চলে গেল। আমি সামান্য হাসলাম। পরক্ষণে আফিফার কথা মনে হতেই আমার মুখ চুপসে গেল। একটু আগের কথা ভেবে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। এসব কি করছি আমি? আফিফাকে ভালোবাসা সত্ত্বেও রিমির সাথে এসব অশালীন কর্মকাণ্ড করছি কেন? আফিফা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আমি কিনা তাকেই ধোঁকা দিচ্ছি। না, কিছুতেই আফিফাকে ধোঁকা দেয়া যাবে না। যেভাবে হোক রিমিকে ডিভোর্স দিতে হবে। আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে আসলাম। তারপর ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করব, কিন্তু ব্রাশ খুঁজে পাচ্ছি না। এমন সময় রিমিও ওয়াশরুমে এলো, ওর হাতে আমার ব্রাশ, আর সেটা দিয়ে সে দাঁত ব্রাশ করছে। আমি রিমির এমন কাণ্ডে হতবাক হয়ে গেলাম। কপাল ভাঁজ করে নাক সিটকে বললাম, ছি, তুই আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছিস কেন? কেন, কোনো সমস্যা আছে? আলবাত আছে। তোর ঘেন্না করছে না? কিসের ঘৃণা? স্বামী স্ত্রী একই ব্রাশে দাঁত মাজলে মহব্বত পারে। থুর, ফালতু কথা। এসব কে বলেছে তোকে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। আর এখন থেকে তুই আর আমি একই ব্রাশে দাঁত মাজবো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ব্রাশ দিয়ে দাঁত মাজা তো দূরের কথা, আমি ছুঁয়েও দেখব না। আমার তো দেখেই গা গুলাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দেব। ঢং বাদ দে তো, আমি তো ব্রাশ করছি, কই কিছুই তো হচ্ছে না। তুই তো একটা জঙ্গলি। ঘেন্না পিত্তি বলতে কিচ্ছু নেই। অন্যের ব্রাশ দিয়ে মানুষ কিভাবে ব্রাশ করে? ছি। রিমির দিকে তাকিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছিলাম। হঠাৎ সে কথা বলার এক পর্যায়ে আমার মুখে ব্রাশ ঢুকিয়ে দিল। আমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম, দৌড়ে বেসিনে গিয়ে ওয়াক ওয়াক আচ্ছা দৌড়ে বেসিনে গিয়ে ওয়াক ওয়াক করে থুতু ফেলতে লাগলাম। আমার সারা শরীর ঘিন ঘিন করছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। রিমি আমার অবস্থা দেখে দুষ্টু হাসি দিয়ে বলল, এত ওভার অ্যাক্টিং করছিস কেন? এখন থেকে প্রতিদিন তোকে এভাবে ব্রাশ করতেই হবে। আমি মরে গেলেও করব না। তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। আমি রিমিকে জোর করে ওয়াশরুম থেকে বের করে দিলাম। আমার সারা শরীর কিলবিল করছে। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। না জানি আরও কী সব উদ্ভট কাণ্ড করতে হবে। আমি কোনো মতে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম, তারপর রেডি হয়ে রিমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় রিমি আমাকে অনেক বিরক্ত করেছে। বাইকে বসে কখনো চিমটি কেটেছে, কখনো সুরসুরি দিয়েছে, কখনো আবার শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি যে কিভাবে বাইক চালিয়ে রাস্তাটুকু এসেছি সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে। ক্লাস চলাকালীন সময়েও রিমি অনেক শয়তানি করেছে। পুরো ক্লাসে জ্বালিয়ে মেরেছে আমাকে। সবার সামনে কিছু বলতেই পারিনি। আসলে রিমি খুব চালাক। এমন এমন সময় দুষ্টুমি করবে যখন আমি কিছু করতে পারবো না। যাই হোক, ক্লাস করে আমি চুপচাপ ক্যাম্পাসে বসে আছি। রিমি ওর কুটনি বান্ধবীদের কাছে গেছে শয়তানি বুদ্ধি সংগ্রহ করতে। এমন সময় আমার বন্ধুরা আমার কাছে এলো। আমি তাদের দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। আশিক আমার পথ আটকে দাঁড়ালো। তুই আমাদের এড়িয়ে চলছিস কেন? দেখা হলে কথা বলিস না? তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা বন্ধুর বিপদে হেল্প করে না তাদের সাথে আবার যারা বন্ধুর বিপদে হেল্প করে না তাদের সাথে আবার কি কথা বলবো আমি? সামনে থেকে সর। বুঝতে পেরেছি। তাহলে তুই সত্যি সত্যি রিমিকে ডিভোর্স দিতে চাস? হুম। ঠিক আছে, আমি তাহলে আমার চাচার সাথে কথা বলে দেখি। চাচা হয়তো তোদের ডিভোর্সের ব্যবস্থা করতে পারবে। সত্যি বলছিস? হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের চাচা আছে, উনি পেশায় উকিল, হয়তো তোদের ডিভোর্সটা করাতে পারবে। এই না হলে আমার বন্ধু। তোকে অনেক ধন্যবাদ দোস্ত।
জলদি তোর চাচাকে বলে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা কর। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা। আমি খুশিতে আশিককে জড়িয়ে ধরলাম। আমার তো এখন নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমার অন্য বন্ধুরা মুখ গোমড়া করে আছে। তারা এখনও চাইছে আমি যেন রিমিকে ডিভোর্স না দিই, কিন্তু আমার কিচ্ছু করার নেই। রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি বন্ধুদের মন ভালো করার জন্য সবাইকে ট্রিট দিলাম। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রিমিকে নিয়ে বাড়ি চলে আসলাম। 15 দিন পর। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। এই 15 দিনে রিমি আমার জীবনটা একেবারে তেজ পাতা বানিয়ে ফেলেছে। আগে তাও আমাকে একটু দেখে ভয় পেত, কিন্তু এখন উল্টো আমাকে ভয় দেখায়। দিনে দিনে রিমির অত্যাচার যেন বেড়েই চলছে। আমি কিছু বলতেই পারি না, আর বললেও শুনে না। প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, সকাল ভোরে ঘুম থেকে উঠবে, আমার সাথে ব্যায়াম করবে, আবার আমার জামা কাপড় পরবে। সেদিন আমার পাঞ্জাবিটা পরেছিল। এমন আরও অনেক অদ্ভুত কর্মকাণ্ড করে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কলেজে গিয়েও রিমির দুষ্টুমি কমে না। এই তো 2 দিন আগের ঘটনা। ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছিলেন, হঠাৎ রিমি আমার গালে কিস করে, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাডাম সেটা দেখে ফেলে। যদিও ম্যাডাম কিছু বলেনি, কিন্তু আমি খুব লজ্জা পেয়েছিলাম। ম্যাডাম একটু পর পর আমার দিকে তাকিয়ে হাসছিলেন। কি লজ্জা, কি লজ্জা! কিন্তু রিমি সেসবে পাত্তা দেয়নি। ম্যাডাম হাসাতে রিমিও দাঁত বের করে হাসছিল। ফাজিল মেয়ে একটা। আর রিমি সব কিছু সহ্য করলেও একটা জিনিস কিছুতেই সহ্য করতে পারছিলাম না। সেটা হলো প্রতিদিন রিমির ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা। ঘেন্নায় আমার মরে যাওয়ার উপক্রম হয়। কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়েই রিমির ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি। না হলে রিমি আমাকে ওয়াশরুম থেকে বের হতে দেয় না, বাইরে থেকে দরজা লক করে দেয়। যাই হোক, এভাবেই আমার দিন কাটছিল। সকালবেলা আরাম করে ঘুমিয়ে আছি, হঠাৎ রিমি আমাকে জোরে জোরে ডাকতে লাগলো। আমি চোখ মেলে তাকালাম। ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বললাম, শান্তি মতো একটু ঘুমাতেও দিবি না নাকি? ডাকছিস কেন? বড় আব্বু তোকে ডাকছে। কেন? সুখবর আছে, তাড়াতাড়ি চল। কি সুখবর? গেলেই জানতে পারবি। থু, ভালো লাগে না, পরে শুনে নেব। না, এক্ষুনি চল। খবরটা শুনলে খুশিতে তুই পাগল হয়ে যাবি। বলে রিমি আমাকে টেনে বিছানা থেকে উঠালো। তারপর জোর করে আমাকে বাবার কাছে নিয়ে গেল। মা, বাবা, ছোট আব্বু, ছোট মা ড্রয়িং রুমে বসে আছে। আমি বাবার সামনে দাঁড়িয়ে জড়ানো গলায় বললাম, কি জন্য ডেকেছো বাবা? তারপর বাবা আমাকে যা বললো তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। বাবা বলল, রিমিকে নিয়ে হানিমুনে কোথায় যেতে চাস? হ্যাঁ, কি বললে? কানে কম শুনিস নাকি? বললাম রিমিকে নিয়ে হানিমুনে কোথায় যেতে চাস? রিমি সিঙ্গাপুরে যেতে চাইছে। বাবার কথার জবাবে কি বলবো ভেবে পাচ্ছি না। যাকে কোনোদিন বউ বলে মানতে পারবো না, তাকে নিয়ে হানিমুনে যাব? অসম্ভব, আমি জীবনেও যাব না। আমি মনে সাহস নিয়ে বাবাকে বললাম, আমি হানিমুনে যাব না। কেন? হানিমুনে যাওয়ার জন্য আমার কাছে অত টাকা পয়সা নেই। বোকা ছেড়ে বলে কি? আরে তোর টাকায় হানিমুনে যাবি কেন? আমার টাকায় যাবি। তোর বাবার টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, তবুও আমি যাব না। তাছাড়া কিছুদিন পর কলেজে পরীক্ষা, তাই এখন কোথাও যাওয়া ঠিক হবে না। মিথ্যা কথা বড় আব্বু, পরীক্ষার এখনো অনেক দেরি আছে। আমার কথা শেষ হতেই পাশ থেকে রিমি বলে উঠল। আমি ওর দিকে রাগী লুক নিয়ে তাকালাম। রিমি আর চোখে আমাকে একবার দেখে মাথা নিচু করে নিল। ভাবখানা এমন, কত ভদ্র মেয়ে সে। মুখ দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ভেতরে ভেতরে বদের হাড্ডি। এদিকে আমি চুপ করে আছি দেখে পাশ থেকে মা বলল, রিমি কয়েকদিন থেকে সিঙ্গাপুর যাওয়ার বায়না ধরেছে। ওর নাকি সিঙ্গাপুর দেখার খুব শখ। ভাবলাম এই সুযোগে তোরা হানিমুনটাও সেরে আসবে, কিন্তু তুই তো যেতে চাচ্ছিস না। আমার সিঙ্গাপুরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। যে এত লাফাচ্ছে সে যাক। তাহলে এক কাজ কর, গ্রামে তোর ছোট মামার বাড়ি থেকে ঘুরে আয়। অনেক দিন ধরে সেখানে যাস না, তুই গেলে তোর মামা অনেক খুশি হবে। আমি কোথাও যাব না। এই পেতনির যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একা যেতে বলো। আজব কথাবার্তা তো। তুই থাকতে রিমি একা একা যাবে কেন? ভুলে যাস না, তুই এখন ওর স্বামী। কচুর স্বামী!
আমি রিমিকে বউ বলে মানি না, ওর মতো ফালতু মেয়েকে জীবনেও বউ বলে মানবো না। আগের মাথায় কথাগুলো বলে রিমির দিকে তাকালাম। রিমি ছলো ছলো চোখে আমার দিকে চেয়ে আছে। টুপ করে 2 ফোঁটা জল রিমির চোখ থেকে গড়িয়ে পড়ল। রিমি সকলের অগোচরে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। আমার একটু খারাপ লাগলো, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। ব্যক্তিটার সাহস কত, আমাকে নিয়ে হানিমুনে যেতে যায়। শখ দেখলে বাঁচি না। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। পেছন থেকে মা আমাকে অনেকবার ডাকলো, আমি পাত্তাই দিলাম না। রুমে এসে রাগে হাত কচলাতে লাগলাম। রাগ এখনো কমেনি। একটু পর রিমি রুমে এলো। আমি ওর দিকে তাকালাম। মুখ ভার করে আছে, চোখ দুটো হালকা লাল, মনে হয় কান্না করেছে। আমি এসব দেখেও না দেখার ভান করলাম। রিমি আমার সামনে দাঁড়িয়ে করুণ গলায় বলল, বা আমার সামনে ওসব কথা না বললেও পারতি। তারা কত কষ্ট পেয়েছে জানিস? আমাদের মধ্যে যাই থাকুক, সেটা বাইরের সবাইকে জানাচ্ছিস কেন? তাহলে কি করব? আমি 1000বার বলেছি আমি তোকে বউ বলে মানি না, তারপরেও কোন হিসেবে আমার সাথে হানিমুনে যেতে চাস? আমি হানিমুনে যাওয়ার কথা বলিনি, শুধু বলেছিলাম তোর সাথে সিঙ্গাপুর ঘুরতে যাব। যেটাই হোক, বলবি কেন? আর কি ভেবেছিলি বাবা মা বললেই তোর সাথে হানিমুনে যাব? জীবনেও না। আমার কথা শুনে রিমি কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আমি আবার বললাম, আমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারিস। এভাবে আর কতদিন? যতই চেষ্টা করিস আমার মন পাবি না। তার চেয়ে ভালো হবে আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে সংসার কর, সুখী হবি। ঠিক আছে, আমি তোকে ডিভোর্স দেব, কিন্তু আমার কাছে শর্ত আছে। হুট করে কথাটা বলে উঠল রিমি। আমি চমকে উঠলাম। ভুল শুনলাম না তো? অবাক চোখে রিমির দিকে তাকালাম। রিমিও আমার দিকে তাকিয়ে আছে। আমি ধরফর করে বললাম, কি বললি তুই? আবার বলতো। আমি তোকে ডিভোর্স দিতে রাজি, যদি আমার কিছু শর্ত মানিস তাহলে। আমার মুখে এবার হাসি ফুটে উঠল। এই কথাটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষায় ছিলাম। আমি তাগাদা দিয়ে বললাম, কি শর্ত বল? তুই আমাকে যা বলবি আমি তাই করব, শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে দে। আমাকে নিয়ে গ্রামের মামার বাড়ি বেড়াতে যেতে হবে, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি এই কদিন যা বলবো তোকে তাই শুনতে হবে। সবাই যেন ভাবে তুই আমাকে মেনে নিয়েছিস আর আমাকে খুব ভালোবাসিস। তারপর গ্রাম থেকে ফিরে এসে তোকে ডিভোর্স দিয়ে দেবো। ব্যাস, শুধু এইটুকুই? ঠিক আছে, আমি রাজি। রিমি আর কিছু না বলে চলে গেল। আর মাত্র কয়েকদিন পরেই রিমির সাথে আমার ডিভোর্স হবে। তারপর আমি আফিফাকে বিয়ে করব, আমাদের বাসরও হবে, ছোট্ট একটা সংসার হবে। উফ, এসব ভেবেই আমার সারা শরীরে খুশির বন্যা বয়ে গেল। পরের দিন সকালে আমি আর রিমি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়ি যাওয়াতে বাড়ির সবাই অনেক খুশি হয়েছে, বিশেষ করে ছোট মা আর ছোট আব্বু। তারা হয়তো ভেবেছে রিমি আর আমার মাঝে সব ঝামেলা মিটে গেছে। তাছাড়া আমি বাড়ির সবার সামনে রিমির সাথে খুব ভালো ব্যবহার করছি, হেসে হেসে কথা বলছি। বাস স্টেশনে এসে টিকিট কাটলাম। বাসে করে মামার বাড়ি যেতে 5-6 ঘন্টা সময় লাগবে। ইচ্ছে আছে সেখানে 10-12 দিন থাকবো। আমরা টিকিট কেটে বাসে উঠলাম। বাস রওনা দিল। রিমি জানালার পাশের সিটে বসেছে আর আমি তার পাশে। একটু পর রিমি বলল, শাহিন, তোর কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে দিবি? খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমা। রিমি আমার কাছে মাথা রেখে চোখ বন্ধ করলো। রিমিকে মানা করলাম না, কারণ শর্ত অনুযায়ী এখন থেকে ওর কথা মতো চলতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। আমি রিমির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইলাম। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে রিমির খোলা চুলগুলো উঠছে, মাঝে মাঝে চুল দিয়ে ঢেকে যাচ্ছে রিমির মুখ। আমি আলতো করে চুলগুলো সরিয়ে রিমির কানের পিঠে গুজে দিলাম। মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে এলো। পুরো রাস্তা রিমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমাদের দেখে মামা মামি অনেক খুশি হলো। মামার 2টো মেয়ে আছে, বড়টা এবার কলেজে উঠেছে আর ছোটটা ক্লাস 1-এ পড়ে। আমাদের দেখে ছোট মামার মেয়ে ইসরাত এসে আমাকে জড়িয়ে ধরল। কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুমি? লেখাপড়া কেমন চলছে? ভালো। তারপর সে রিমির কাছে গেল। রিমি ইসরাতকে কোলে তুলে নিল। ইসরাত রিমির গালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ভাবি। ভাইয়া, পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর একটা কিউট বউ পেয়েছো। ইসরাতের কথা শুনে আমরা সবাই হাসলাম, শুধু মামার বড় মেয়ে বাদে। মামার বড় মেয়ের নাম ঈশিতা। সে আমার সাথে কথা বলে না।
অবশ্য সেটার কারণও আছে। বছর দুয়েক আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম, তখন ঈশিতা হুট করে আমাকে প্রপোজ করে। আমি প্রচণ্ড রেগে যাই এবং ঈশিতাকে চড় মারি। তারপর কড়া গলায় বলি, নাক টিপলে দুধ বের হবে, আর তুই আমাকে প্রপোজ করিস? লজ্জা নেই তোর, বেয়াদব মেয়ে। সেদিনের পর থেকে ঈশিতা আমার সাথে কথা বলে না। যাই হোক, সবার সাথে কথা বলা শেষ করে মামি আমাদের রুমে নিয়ে গেল। সারাদিন জার্নির ফলে খুব ক্লান্ত লাগছে। কিছুক্ষণ রেস্ট নিলাম। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে আফিফাকে ফোন দিলাম। আফিফার ফোন ওয়েটিং। অনেকবার ট্রাই করার পর আফিফা ফোন রিসিভ করলো। কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। ও, নাম কি তোমার বন্ধুর? তুমি শুনে কি করবে? বাদ দাও ওসব। আজ সারাদিনে দেখা করতে আসোনি কেন? মানে আমি ছোট মামার বাড়িতে এসেছি। হুট করে ছোট মামার বাড়ি গিয়েছো কেন? এমনি বেড়াতে এসেছি। ওহ, একাই গিয়েছো? না, রিমিও সাথে এসেছে। বাহ, ভালোই তো, বউকে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। আরে সেরকম কিছু না, আমি আসলে... থাক, কিছু বলতে হবে না। তুমি যখন রিমিকে মেনে নিয়েছো, তাহলে আমার কাছে কি? যাও, বউয়ের সাথে রোম্যান্স করো। আরে কি যাতা বলছো, আগে আমার কথাটা তো শুনবে। তারপর রিমিকে ডিভোর্স দেওয়ার শর্তের কথা আফিফাকে বললাম। আমি ওসব কিচ্ছু বুঝি না। তুমি আমাকে আর ফোন দিবে না, ব্যাস। বউকে নিয়ে সুখে থাকো। আফিফা এসব বলে রাগে ফুঁসতে লাগলো। আমি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে শান্ত করার চেষ্টা করছি। এমন সময় রিমি ঘরে ঢুকলো। আমাকে ফোনে কথা বলতে দেখে সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? আফিফার সাথে। বিরক্ত করিস না প্লিজ। রিমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ছোঁ মেরে হাত থেকে ফোনটা কেড়ে নিল। 7-5 না ভেবে ফোনটা সজোরে ফ্লোরে আছাড় মারল। আমি রাগে কটমট করে রিমির দিকে তাকালাম। রিমি আমার রাগকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে শার্টের কলার ধরে দাঁড় করালো। চেহারা জুড়ে আমাকে মারবে মারবে ভাব। ফোনের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ফোনটা হাতে নিয়ে চিৎকার করে বললাম, ফোনটা ভাঙলি কেন? আফিফার সাথে কথা বলবি কেন? তাতে তোর কি? আমি তোর ফোন দিয়ে কথা বলেছি নাকি? এই, গরম একটু কম দেখা। তোকে কি শর্ত দিয়েছিলাম মনে নেই? তোকে সবসময় আমার কথা মতো চলতে হবে, না হলে ডিভোর্স পাবি না। রিমির কথা শুনে চুপ হয়ে গেলাম। মনে মনে বললাম, ডিভোর্সটা শুধু হতে দে, তারপর তোকে মজা দেখাবো। আমি রাগ সংযত করে বসে রইলাম। রিমি আমার কাছে এসে গাল টেনে ঢং দেখিয়ে বলল, আমার বাবু তা লাগ করেছে। ইস, লাগ করে না তো না, বেশি লাগ চুলের জন্য ভালো না। বলে রিমি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল। আমি বিরক্ত হলাম খুব। কিছু বলার আগেই রিমি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। আমার সারা শরীর ঝিরঝির করে উঠছে। আমি এবার রিমিকে বাধা দিয়ে বললাম, রিমি, কি করছিস এসব? চুপ কর, কথা বলবি না। এসব কিন্তু করার কথা ছিল না। আমার ইচ্ছা, বেশি কথা বললে খবর আছে। তারপর রিমি আমার আরও কাছাকাছি এলো, গালে গভীর কিস করলো। আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে এসে থামলো। রিমির গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। আমি শুধু নীরব দর্শকদের মতো চেয়ে আছি। রিমি আমার ঠোঁটে আলতো করে একটা কিস করলো। আমি বাকশূন্য হয়ে গেলাম। রিমির ছোঁয়ায় জাদু আছে মনে হয়। না করতে পারি না বা বাধা দেওয়ার শক্তি হারিয়েই ফেলি। রিমি আরেকটা কিস করতে যাবে, হঠাৎ দরজায় কে যেন নক করলো। রিমি তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে দিল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, কোথাও এসে শান্তি নেই, বরের সাথে একটু রোম্যান্সও করতে পারি না। রিমির কথা শুনে সামান্য হাসলাম। বড্ড আফসোস হচ্ছে বেচারির। তবে মনে মনে ভালোই খুশি হলাম। রিমির হাত থেকে রেহাই পেলাম। না হলে ও যে কী করতো বলা যায় না। যাই হোক, আমি বিছানা থেকে উঠে সোজা দরজা খুললাম। বাইরে মামি ইসরাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মামি মুখ টিপে সামান্য হাসলেন। প্রত্যুত্তরে আমিও হাসলাম। বললাম, কি হয়েছে মামি, কোনো সমস্যা? দেখো না বাবা, ইসরাত তোমাদের সাথে ঘুমানোর জন্য বায়না ধরেছে, কিছুতেই কথা শুনছে না। তোমাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজকের রাতটা ওকে একটু তোমাদের কাছে রাখো। সমস্যা নেই মামি, বলে আমি ইসরাতকে কোলে নিয়ে রুমে এলাম। ইসরাত আমার কোলে চড়ে গলা জড়িয়ে ধরেছে। হঠাৎ সে বলে উঠল, ভাইয়া, তোমার গালে লিপস্টিকের দাগ। ইসরাতের কথা শুনে আমি চমকে উঠলাম। সাথে সাথে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখলাম। ইসরাত সত্যি বলছে, আমার 2 গালে রিমির ঠোঁটের লিপস্টিকের দাগ লেগে আছে।
তাই তো বলি, মামি আমাকে দেখে অকারণে হাসলেন কেন? তখন লজ্জা না লাগলেও এখন বেশ লজ্জা লাগছে। সব হয়েছে রিমির জন্য। পেতনিটার জন্য বারবার আমাকে লজ্জায় পড়তে হয়। আমি ইশরাতকে আমার আর রিমির মাঝখানে শুইয়ে দিলাম। ইশরাত শুয়ে থেকে আমাকে উদ্ভট সব প্রশ্ন করছে, আর আমি সেসবের উত্তর দিচ্ছি। রিমি কোনো কথা বলছে না, সে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। এক হিসেবে ইশরাত আশাতে ভালোই হয়েছে। রিমি ইশরাতের সামনে আমার সাথে আর দুষ্টুমি করতে পারবে না। আমার সাথে কথা বলার এক পর্যায়ে ইশরাত রিমির দিকে তাকালো, দেখলো রিমি চুপ করে আছে। ইশরাত এবার রিমির গা ঘেঁষে তাকে জড়িয়ে ধরলো, মিষ্টি গলায় বলল,